রাজধানীতে মুষলধারে বর্ষণ, থেমে থেমে শিলাবৃষ্টি। সারা দেশে কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া অফিসের। দেশের যে কোনো দুঃসময়ে পাশে থাকায় জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিডি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, ভোট বর্জনের আহ্বান বিএনপির। দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী। দেখছিলেন ডিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার রাত 10টার দিকে প্রথমে ঝোড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি হয় রাজধানীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর বেশিরভাগ এলাকায় ঝুম বৃষ্টির সাথে কোথাও কোথাও বড় আকৃতির শিলা পড়েছে। এ সময় ব্যাপক বজ্রপাতও হয়। প্রায় 1.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমলেও পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী টানা 1 মাস তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। সোমবার থেকে দেশের বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে তাপপ্রবাহ আরও কমে যাবে এমন আশা আবহাওয়া অধিদপ্তরের। রবিবার বিকেল থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ বাহিনী এখন দেশের মানুষের ভরসার স্থল। এর আগে 14 তলা বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ঢাকা সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনার পাশাপাশি জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নানা পরিকল্পনার কথা। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। এর আগে ঢাকা সেনানিবাসে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির 14 তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন সরকার প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি20 বিশ্বকাপ ক্রিকেট 2024। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত সহ 10টি দেশ অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত এনেছে। সিপিডির গবেষণা বলছে, বাজেট নিয়ে দেশের 64% মানুষেরই সরকারের কাছে কোনো প্রত্যাশাই নেই। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 6 জন সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সিপিডি। বাজেটের সাথে সম্পর্কিত বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের অর্থনৈতিক সংকটের কথা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ কমে যাওয়া ও বৈদেশিক ঋণের ঝুঁকি অর্থনীতিকে জটিল করে তুলেছে। নতুন সরকারের হয়তো যে নির্বাচনের ভিতর দিয়ে এসছে তার জন্য নাগরিক সন্তুষ্টি হয়তো খুব উচ্চ পর্যায়ে নেই। যে মূল্যস্ফীতি যেমন গ্রামের জন্য সত্য, এটা শহরের জন্য সত্য, খাদ্যের জন্য সত্য, খাদ্য বহির্ভূত পণ্যের জন্য সত্য। সেহেতু প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুযোগ, সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নানা গলাতে অর্থনীতির এখন বেহাল দশা, দেদাচ্ছে চলছে টাকা পাচার। কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমাদের দেশ থেকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। আপনাদেরকে তো 10 বছর ধরে বলা হয়েছে যে ব্যাংকস আর নট ফাংশনিং, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ইন এ ভেরি উইক পজিশন, কিন্তু কোনো কিছু করা হয়। সংসদ সদস্য হিসেবে 4 মাসের অভিজ্ঞতা। বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটাই কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে। এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে, এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে। সেগুলিতে 2টা লোক পাঠালেন যে তুমি দেখে আসো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে, স্যার রাস্তাটা কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, দেশের সুশাসনের সংকট ও দুর্নীতি অর্থনীতিকে ভোগাচ্ছে বলছেন আলোচকরা। দুর্নীতি জিরো টলারেন্স। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, 7 জানুয়ারি জাতীয় সংসদের ডামি নির্বাচনের পর উপজেলায়ও ডামি নির্বাচন করছে সরকার। এই নির্বাচনে কোনো গণতন্ত্রকামী দল অংশ নিচ্ছে না। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র না ফিরলে ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। সরকার আজীবন ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি তৈরি করেছে। কোন নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না, ভোট দিয়ে তারা সরকারকে পরিবর্তন করতে পারে না। দাবি নির্বাচনের পর
আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোন উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাতে দেশের গণতন্ত্রে প্রভাব পড়বে না, অংশগ্রহণমূলকই হবে। রবিবার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। তাজুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে এমন বিতর্ক সারা পৃথিবীতে আছে। বিশ্বে এমন কোনো লিডার নেই যাদের কোনো বদনাম নেই। মন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিরোধী দলেরও ভূমিকা রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসছে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে। তাহলে কিন্তু সেই নির্বাচনকে আমরা অংশগ্রহণ কতখানি বলতে পারবো সেটি কিন্তু বড় একটা প্রশ্ন থাকে। সবকিছু মিলিয়ে এই যে নির্বাচন করবার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি। কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি সেখানে কোনো রকম ত্রুটি হবে না। কোনো দল অংশগ্রহণের কথা বলা হয়নি, পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসিক যে প্রসেস ফিলোসফি এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। গ্রামে এখন ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এ সময় সংসদে প্রতিবাদ হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে তার নির্বাচনী এলাকার পরিস্থিতি দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকার বলছে বিদ্যুতের সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াট, তাহলে এত বিদ্যুৎ গেল কোথায়? এমন প্রশ্ন তোলেন মুজিবুল হক চুন্নু। গ্রামে গঞ্জে ২৪ ঘন্টার মধ্যে কোথাও ১২ ঘন্টা, কোথাও ৮ ঘন্টা, আমার এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকে। আমরা জানি না, সরকার বলেছেন যে ২৮,০০০ বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? প্লিজ, লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করলাম, লোডশেডিং হয় না গ্রামে, এগুলো বলবেন কেন? লোডশেডিং হয় না। আমি আমার এলাকার মানুষ, আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য লোডশেডিং হয় কিনা দেখার জন্য। অসহায় বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করত আলোচিত মিল্টন সমাদ্দার। পৈশাচিক নির্যাতনে অসহায়দের রক্ত দেখলে তার আনন্দ হতো। টর্চার সেলে সাইকো মিল্টনের এমন ভয়ানক নির্যাতন দেখেও একজন নার্স হিসেবে প্রতিবাদ না করার দায় তার স্ত্রী এড়াতে পারেন না, বলেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে মিল্টনের স্ত্রী মিতু হাওলাদার বলেছেন, স্বামীর অপরাধের বিষয়ে তিনি কিছুই জানেন না, আইনের আওতায় এনে তার বিচার চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার কয়েকদিন ধরেই আলোচনায়। দিনে দিনে এখন অপকর্মের ঝুলি খুলছে কথিত এই মানবতার ফেরিওয়ালার। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিতু। দাবি করেন কিছু জানেন না। যে এলিগেশন গুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। জাল জালিয়াতির মামলায় ৩ দিনের রিমান্ড শেষে মিল্টনকে মানব পাচার মামলায় নতুন করে 4 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। অসুস্থদের কষ্ট দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেত রিমান্ডে, এমন তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। সে নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা, বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে,
এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দিনের পর দিন অসহায়দের ওপর স্বামী মিল্টনের এমন নির্যাতনে চুপ থাকার দায় স্ত্রীকেও দিলেন হারুনুর রশিদ। এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আশ্রমের নামে বিভিন্ন জনের কাছ থেকে নেয়া 1,85,00,000 টাকা এখনো মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে আছে বলে জেনেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রযুক্তি খাতে কর আরোপ না করতে আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ডিজিটালের পর স্মার্ট বাংলাদেশ টার্গেট সরকারের। সেই আলোকে অগ্রাধিকার বিবেচনায় 2011 সালে 27টি ডিজিটাল সেবা খাতে দেওয়া হয় কর অব্যাহতি। ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হয়। 13 বছর ধরে চলা শতভাগ কর অব্যাহতির মেয়াদের ডেডলাইন আগামী 30 জুন। পরিস্থিতি বিবেচনায় কর অব্যাহতির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা চান খাত সংশ্লিষ্টরা। এ লক্ষ্যেই রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনায় উঠে আসে কর অব্যাহতি নিয়ে নানা যুক্তি। কোনো ট্যাক্সের ডিসিশন আসে যে কোনো সেক্টরে যেখানে এক্সেপশন ছিল, ইট শুড বি টকড অ্যাবাউট ফর আ লং টাইম, অ্যাট লিস্ট 2, 3, 5 ইয়ারের একটা, মানে ইউ হ্যাভ টু প্রোভাইড স্টেবিলিটি। ট্যাক্সের যে ইম্পোজ সেটা আমাদের জন্য প্রাইসিং একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। খাত সংশ্লিষ্টদের সাথে একমত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এনবিআরকে তাগিদ দেন ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে গতিশীল পদক্ষেপ নেয়ার। আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে আমরা একমত আছি। আমার মনে হয় যে আমরা 24-25 অর্থ বছর অবশ্যই আমরা এটা বর্ধিত চাই। আমাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের সাথে কথা বলতে পারে না, আমাদের বিকাশ নগদে টাকা পাঠাতে পারে না। তাহলে এই যে পেমেন্ট এন্ড যে ডিজিটাল যেটা ইমরান ভাই বললেন, আমাদের ট্রেড লাইসেন্স ইউনিফাইড না, সো ডিজিটাইজ হলেও হবে না, এটা ইউনিফাইড, প্রসেসেবল এন্ড ইন্টারকানেক্টেড হতে হবে। কর অব্যাহতির বিষয়ে সরকারের উচ্চ মহলে দিন দরবারের কথা দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। ট্যাক্সের কথাটা তোলা হয়েছে, আমি কিন্তু 100% আপনাদের সাথে একমত আছি। যত কিছু আপনাদেরকে সমর্থন করা দরকার আমি করবো। আমি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে। প্রযুক্তি খাতের উন্নয়নে 1000 কোটি টাকার বিনিয়োগ দরকার বলে জানান খাত সংশ্লিষ্টরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, অভিবাসন নিয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। মানব পাচারকারী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। এতে লোভে পড়ে মৃত্যু ঝুঁকির পাশাপাশি অনেক সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এ বিষয়ে কিভাবে বাংলাদেশ ও ইতালি একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, 15 বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আওয়ামী লীগের উচিত একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়া। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল হক আরও বলেন, থাইল্যান্ড সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিকদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান। এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেছিলেন, অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। সাইফুল হক দাবি করেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। সেজন্য আন্দোলনরত বিরোধী দল ও জোটগুলো সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগ সবচেয়ে বড় অন্যায় যে কাজটা তারা করে আসছেন, যেখানে ভোটের নিয়মতান্ত্রিক পথে, শান্তিপূর্ণ পথে
তারা সরকার পরিবর্তনের পথ বাস্তবে পুরোপুরি তারা বন্ধ করে দিয়েছেন। তারা বাংলাদেশে গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই পুরো ব্যবস্থাটাকেই বাস্তবে তারা এক ধরনের বনবাসে তারা পাঠিয়ে দিয়েছেন। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে দুর্বল করে সরকারের অনুগত করতে যেয়ে বাংলাদেশে ন্যূনতম যেটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ছিল, ডেমোক্রেটিক ফেব্রিক্স যেটা ছিল, সেটাকে সরকার পুরোপুরি তারা নষ্ট করে দিয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাজধানীতে মুষলধারে বর্ষণ, থেমে থেমে শিলাবৃষ্টি, সারা দেশে কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া অফিসের। দেশের যে কোনো দুঃসময়ে পাশে থাকায় জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিডি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, ভোট বর্জনের আহ্বান বিএনপির। দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।